বৈশ্বিক জ্বালানি সংকটের মধ্যে দেশে জ্বালানি তেলের দাম ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। সরবরাহ কম থাকায় ভোগান্তি বেড়েছে মানুষের। এবার সরবরাহ বাড়িয়ে সেই ভোগান্তি কমানোর পরিকল্পনা সরকারের। এসব বিষয় নিয়ে কথা বলতে প্রথম আলো বার্তা কক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এস আল আরিফিন, আর আমার সঙ্গে রয়েছেন প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক মহিউদ্দিন। মহিউদ্দিন, আপনাকে স্বাগতম। মহিউদ্দিন, ইতিমধ্যে আমরা জেনে গেছি যে জ্বালানি তেলের দাম বেড়েছে। তো আপনাকে জানতে চাই যে কোন কোন তেলের দাম কি পরিমাণ বাড়লো? আচ্ছা, মূলত 4 ধরনের জ্বালানি তেলের দাম সমন্বয় করা হয়েছে গতকাল রাতে। এর মধ্যে আছে পেট্রোল, ডিজেল, অকটেন এবং কেরোসিন। এবং যদি কি পরিমাণ বেড়েছে সেটা যদি বলি, আপনার আমাদের এখানে ডিজেল যেটা আমরা বলা হয় যে মূল জ্বালানি, মানে বছরে ধরেন সারা বছর যে যে পরিমাণ জ্বালানি সাপ্লাই করা হয় তার মধ্যে 63% হচ্ছে ডিজেল। তো ডিজেলের দাম একদিন 100 টাকায় বিক্রি হচ্ছিল লিটার, এখন সেটির দাম দাঁড়িয়েছে 115 টাকা। তার মানে 15% বেড়েছে, লিটারে 15 টাকা বেড়েছে। আর অকটেনের দাম ছিল এতদিন পর্যন্ত 120 টাকা, এখন এটি করা হয়েছে 140 টাকা। আপনার পেট্রোলের দাম ছিল লিটার 116 টাকা, সেটি করা হয়েছে 135 টাকা। আর কেরোসিনের দাম ছিল আপনার 112 টাকা, যতদূর এটি করা হয়েছে এখন 125 টাকা। আচ্ছা, তো এই সময় এসে কেন দাম বাড়ানো হলো? আচ্ছা, দাম বাড়ানোর বিষয়টা আপনি জানেন যে 28শে ফেব্রুয়ারি যখন আসলে ইরানে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ হামলা হয়, তারপর থেকে আসলে যুদ্ধ ধীরে ধীরে পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ে। মানে ছড়িয়ে পড়ে বলতে যে ইরান আসলে মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থাপনায়, বিশেষ করে জ্বালানি স্থাপনায় হামলা করে। এরপর থেকে আমরা দেখছি যে জ্বালানির বাজার, বিশ্ববাজারে জ্বালানির এক ধরনের সরবরাহ সংকট তৈরি হয় এবং দাম বাড়তে থাকে। তো আমাদের এখানে হচ্ছে যে প্রতি মাসে জ্বালানির দাম সমন্বয় করা হয়। এটি জ্বালানি বিভাগ করে, একটি নির্দিষ্ট ফর্মুলা আছে। বলা হচ্ছে যে বিশ্ববাজারে যখন বাড়বে তখন বাড়বে, বিশ্ববাজারে যখন কমবে তখন দেশেও কমবে। তো স্বাভাবিকভাবে যখন মার্চ শেষ হলো, মানে এপ্রিলের 1 তারিখ থেকে নতুন যে দাম, যেটি সমন্বয় করার কথা, তখন আসলে দামটি সমন্বয় করা হয়নি। সরকার তখন বলেছে যে আপাতত তারা দামটি বাড়াতে চায় না। তো তারা দামটি অপরিবর্তিত রেখেছে। তো যেহেতু তারা কিনছেন বেশি দামে, এখন বিশ্ববাজারে বাড়তি দাম, কিন্তু তারা ভেবেছে যে বাকি টাকা হয়তো তারা ভর্তুকি দিবেন বা বিপিসি আগে যে মুনাফা করেছে তার সঙ্গে সমন্বয় করবে। আপাতত তারা ভোক্তার উপর এটি চাপাতে চায়নি, যেহেতু সরকারও এসেছেন নতুন, বেশি দিন হয়নি, তাদের 2 মাস কিছুদিন হলো মাত্র। তো তারা দাম না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলেন তখন। তো কিন্তু এখন দিন যত যাচ্ছে তারা মনে করছেন যে তাদের তো খরচ বাড়ছে। আর আরেকটা ব্যাপার, বাজারে আপনি দেখবেন যে আপনি যদি গত 1.5 মাস ধরে খেয়াল করেন, মানে মার্চের সে 1 তারিখ থেকে মানুষের কিন্তু ভোগান্তি কমছে না। বিশেষ করে তেল নিতে ঢাকা শহরে, ঢাকার বাইরেও আমরা বিভিন্ন জায়গায় দেখতেছি 5 ঘন্টা, 6 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টা, কারো কারো এরকম গল্প আসছে যে 18 থেকে 20 ঘন্টা লেগে যাচ্ছে পেট্রোল পাম্পে, মানে তেল নিতে। তো এই ভিড় কেন কমছে না? সরকার নানানভাবে এটা আসলে কমানোর বিভিন্ন উদ্যোগ নিয়েছেন, চেষ্টা করেছেন, কোনোটাই আসলে কাজে আসছে না। ইভেন তেলের যে প্রথম দিকে বেশি বিক্রি হচ্ছিল বলে তারা চেয়েছিলেন যে তেলটা রেশনিং করবেন, কিছুটা রেশনিং করেছিলেন, পরে রেশনিং বন্ধ করেছেন, কিন্তু বন্ধ করলেও বাজারে কিন্তু সাপ্লাই কম হচ্ছিল। বাজারে আগের চেয়ে সরবরাহ কম থাকে, এই ক্রাইসিস যাচ্ছিল না। তো বিশেষজ্ঞ সহ আরও অনেকে নানা রকম পরামর্শ দিয়েছেন। অনেকে বলেছেন যে হয়তো দাম কিছুটা বাড়ালে হয়তো মানুষের এই যে তেলের প্রতি যে তেল মজুত করা, বাড়তি কেনা, এটি হয়তো কমতে পারে, বা যে প্যানিক বাইং যে সিচুয়েশন সেটাও একটু কমতে পারে। তো বেশিরভাগের আসলে পরামর্শ ছিল আপনার পেট্রোল এবং অকটেন, যেটি মূলত মোটরসাইকেল, গাড়ি, মানে ব্যক্তিগত গাড়িতে ব্যক্তিগত ব্যবহার হয়, লাগছে। সেটি বাড়ানো। ডিজেল সবাই বলেছিলেন যে না বাড়ানোর জন্য, কারণ যেহেতু ডিজেল একটি কৌশলগত পণ্য, ডিজেলের দাম বাড়লে আপনার জিনিসপত্রের দাম থেকে শুরু করে গাড়ি ভাড়া, মানুষের যাত্রী পরিবহন, সব জায়গায় খরচ বেড়ে যেতে পারে। কিন্তু সরকার আসলে সবগুলো জ্বালানির দামই বেরিয়েছে। আচ্ছা, এই যে আপনি বলছিলেন যে বিভিন্ন জায়গায় মানুষ দীর্ঘ সময় অপেক্ষা করে তারা তেল পাচ্ছিলেন না, বা অনেক অপেক্ষার পর অনেকে পাচ্ছিলেন। তো পাম্পগুলোর পক্ষ থেকে বলা হচ্ছিল তারা তাদের চাহিদা মতো তেল পাচ্ছেন, অর্থাৎ সরবরাহ কম ছিল তারা বলেছিলেন। এবং এখন আপনার প্রতিবেদন আজকে এসেছে যে পরিবেশের প্রতিষ্ঠানগুলো বলছে তারা সরবরাহ বাড়িয়ে দেবে। তো এই যে প্রথমে সরবরাহ কমানো এবং পরে এখন আবার বাড়ানো, এটি আসলে কেন? হ্যাঁ, এটা আসলে সরবরাহ যে কমানোর বিষয়টা, এটা কোনো সিদ্ধান্ত ছিল না। মানে সরকার থেকে যখন বলা হয়েছিল, যে তারা যখন বলছে, রেশনিং যখন তুলে নিল, বিশেষ করে রেশনিংয়ের সময় এক ধরনের সিদ্ধান্ত ছিল যে অন্তত যে বাড়তি চাহিদা সেটা যদি নিয়ন্ত্রণ করা যায়। তো পরে তারা বলেছিল যে স্বাভাবিক সরবরাহ, স্বাভাবিক মানে তারা ধরে নিয়েছে যে গত বছর একই সময়ে যে পরিমাণ তেল যে পেট্রোল পাম্প নিয়েছে তাদেরকে ঠিক সেই পরিমাণ তেল দেওয়া হবে, এটি ছিল নির্দেশনা। সেই হিসেবে গত বছরের তালিকা ধরে ধরে আমাদের যে তেল কোম্পানিগুলো আছে, পদ্মা, মেঘনা, যমুনা, তাদের ডিপো থেকে ওইভাবে সরবরাহ করা হয়। কিন্তু যেহেতু নির্দেশনা ছিল যে কোনো অবস্থায় আপনার তার থেকে বেশি দেওয়া যাবে না, এটা যখন তারা মেনটেন করতে গিয়েছে, তারা বেশি দেওয়ার বদলে উল্টো কমে গেছে। কমে গেছে। কারণ কেন কমে গেছে? কারণ হচ্ছে যে আপনার দেখা যায় নর্মাল সময় একটা পেট্রোল পাম্প সাধারণত হয়তো একবার তেল নিয়ে এসে পুরো সপ্তাহ বিক্রি করে, এখন তো সেই পরিস্থিতি নাই।
এখন তার তেল আনলে 3 থেকে 4 ঘন্টার মধ্যে সব তেল বিক্রি হয়ে যায় পাম্প থেকে, কারণ মানুষ তো আগে থেকেই লাইন দিয়ে আছে পেট্রোল পাম্পে। তো সে যখন আবার তেল নিতে যাচ্ছে তাকে কিন্তু তেল দেওয়া হচ্ছে না, কারণ তাকে বলা হচ্ছে যে তুমি তো গত মাসে তুমি 7 দিনে এই পরিমাণ যেটা তুমি একদিনে নিয়ে গেছো, তো তুমি তো আগামী 7 দিন তেল পাবা না। এই যে এরকম করে মেনটেন করতে করতে দেখা গেছে যে উল্টো তেলের সাপ্লাইটা কমে গেছে মানে কি সেটি আসলে অনেক কমেছে। যদি আমরা এর আগে রিপোর্টে দেখিয়েছিলাম, আজকের রিপোর্টও এটা মেনশন করা আছে, আপনি দেখবেন যে অকটেনের যে সেটা প্রায় 1 লাখ লিটারের মতো দিনে সরবরাহ কমে গেছে। আমি বিশেষ করে এপ্রিলের কথা যদি বলি, মার্চে কিন্তু অকটেন বেশি সরবরাহ করেছিল গত বছর মার্চের তুলনায়। তো এখন এর মধ্যে একটা ব্যাপার ছিল যে আপনার বিশ্ববাজার থেকে শুরু থেকে আমরা তেলের যে সরবরাহ সেটি কম পাওয়া যাচ্ছিল, জাহাজ কিছুটা দেরিতে আসছিল, কিছু জাহাজ না করে দিচ্ছিল যে তারা আপাতত সরবরাহ করতে পারবে না, যার ফলে এক ধরনের অনিশ্চয়তা ছিল, আমাদের মজুদ কমে আসছিল। সরকার ভাবছিল যে তেল আদৌ পাবে কি পাবে না, সামনে কি হবে না হবে, এটাও একটা ব্যাপার ছিল, যে কারণে হয়তো তেলের সরবরাহ বাড়তি দেওয়ার বিষয়ে তাদের একটা দ্বিধাদ্বন্দ্ব ছিল। সাম্প্রতিক সময় যদি গত কিছুদিন ধরে আমরা বলি, বেশ কিছু জাহাজ দেশে এসেছে, তার মানে আমাদের মজুদ এখন বেড়ে গেছে, বাড়ছে। যে পরিমাণ মজুদ আছে এখন, বিশেষ করে আপনি যদি অকটেনের কথা চিন্তা করেন, অকটেনের যে পরিমাণ মজুদ এখন আছে সেটা কিন্তু আপনার রাখা কঠিন, মানে মজুদের যে সক্ষমতা দেশে আছে, যে পরিমাণ ট্যাঙ্কারেজ আছে তার চেয়ে বেশি মজুদ হয়ে গেছে, কারণ আপনাকে সাপ্লাই কিন্তু বাড়াতেই হবে, কোনো উপায় নাই এই মুহূর্তে। তো এই সময় তারা এসে দাম বাড়ানো এবং সাপ্লাই বাড়ানো দুটো সিদ্ধান্ত নিয়েছে। সাপ্লাই বাড়ানোর যে বিষয়টা তারা বলছে, অকটেনের ক্ষেত্রে আপনার 20% বাড়াবে, পেট্রোল এবং ডিজেলের ক্ষেত্রে 10% বাড়াবে। এবং এই যে 20% বা 10% বাড়ানো, এটি মূলত করা হবে গত বছর এই সময় যে বরাদ্দ ছিল পেট্রোল পাম্পে তার উপর বেচ করে এই 20% বা 10%টা বাড়বে। এটা তো আগামীকাল থেকে সবাই সরবরাহটা পাবে। আচ্ছা, আপনি একটু আগে বলছিলেন যে ডিজেলের দাম বাড়লে এটার প্রভাবটা আসলে মানুষের উপর বিভিন্নভাবেই পড়ছে। তো আপনার কাছে জানতে চাই যে এই মুহূর্তে আসলে বাংলাদেশের ডিজেলের মজুদ কি পরিমাণ? ডিজেলের যে পরিমাণ মজুদ, আমি গতকালকের কথা যদি বলি, আপনি গতকাল পর্যন্ত আমি দেখেছি যে ডিজেলের আমাদের কাছে 1 লাখ টনের মতো মজুদ আছে। কিন্তু 1 লাখ টন মজুদ আমি বলছি যেগুলো হচ্ছে যে আমাদের অলরেডি যে স্টোরেজ মজুদ যেখানে করা হয় সেখানে আছে, কিন্তু এরপরে আমাদের 4টি জাহাজ অলরেডি চট্টগ্রাম বন্দরে এসেছে, যেগুলো খালাস হচ্ছে, খালাস হবে সামনে। তো তার মানে 4টি জাহাজে আপনার আরও 1 লাখের বেশি ডিজেল আছে। এবং আপনি জানেন এর বাইরেও আমাদের কিছু পাইপলাইনে এবং ট্যাঙ্কারের নিচে কিছু মজুদ থাকে, যেটা প্রায় 80,000 টনের মতো, যেটি চাইলে জরুরি পরিস্থিতিতে ব্যবহার করা যায়, নর্মালি এটা ব্যবহার করা হয় না। তো সেটাও ব্যবহার করা যাবে। তার মানে আপনি ডিজেল নিয়ে আমাদের আপাতত কোনো শঙ্কা নেই। এবং এই মাসে আরও কয়েকটি জাহাজ আসবে, অলরেডি তারা সময়সূচি মানে ঘোষণা করেছে যে কবে আসবে। তো যার ফলে ডিজেল নিয়ে আপাতত ওই ধরনের কোনো শঙ্কা নেই। আচ্ছা, আমাদের যে মোটরসাইকেল বা প্রাইভেট কার সহ বেশিরভাগ গাড়ি চলছে অকটেনে চলে বা পেট্রোলে চলে। তো অকটেন এবং পেট্রোলের এই মুহূর্তে কি পরিমাণ মজুদ আছে? অকটেন এবং পেট্রোলের একটু আগে আমি বলছিলাম, অকটেনের ক্ষেত্রে আমাদের যে মজুদ বর্তমানে আছে তা আসলে মজুদের সক্ষমতার চেয়ে বেশি। আমাদের আপনার মজুদ সক্ষমতা 45,000 টন। আমাদের এখন ডিজেল যে জাহাজের যে ডিজেলটা চট্টগ্রামে আছে তা সব বলতে গেলে প্রায় 54,000 টন অকটেন আছে। তো তার মানে হচ্ছে আপনার প্রয়োজনের চেয়ে বেশি আছে। একই সঙ্গে আপনার আমাদের দেশীয় বেশ কয়েকটি রিফাইনারি আছে বেসরকারি, তাদের থেকে আমরা প্রতিদিন যদি অ্যাভারেজ বলি 700 থেকে 800 টন অকটেন আসে। তার মানে আপনার অকটেনের ঘাটতি হওয়ার কোনো সুযোগ নেই। এই মাসে আপনি যদি এপ্রিল মাসে আমাদের যে চাহিদা প্রাক্কলন করা হয়েছে তাদের 37,000 টন, তার মানে প্রায় তার দ্বিগুণের বেশি অকটেন আমাদের কাছে সোর্স আছে। তো অকটেনের কোনো সংকট হওয়ার আপাতত চান্স নেই। যদি অকটেন 20% বাড়ানো হয়, বাজারে যদি সরবরাহ বেশি যায়, মানুষ যদি বেশি কেনেও, তাতেও অকটেনের ঘাটতি হবে না। পেট্রোলের ক্ষেত্রে যেটা হয়, পেট্রোলে বলা হচ্ছে যে এই মাসে পেট্রোলের 46,000 টনের মতো চাহিদা আছে। পেট্রোল আমরা সরাসরি আমদানি করি না, পেট্রোল আমাদের শতভাগ দেশে তৈরি হয়। এটা আমরা দুইটা ওয়ে থেকে পাই। একটা হচ্ছে আমাদের আপনার যে গ্যাস ফিল্ডগুলো আছে নিজস্ব, সেখান থেকে যে কনডেনসেটটা পাওয়া যায় গ্যাসের উপজাত হিসেবে, সেই কনডেনসেট রিফাইন করে পেট্রোল করা হয়। এর বাইরে কিছু কনডেনসেট বিদেশ থেকে আমদানি করা হয়। এটি আপনি বলতে পারেন যে এটা বিদেশ থেকে আসার ব্যাপার আছে, যদিও এই মাসে এবং আগামী মাসে আমরা যতটুকু জানি যে কাঁচামালের আপাতত সাপ্লাইয়ে কোনো সমস্যা নেই, যার ফলে পেট্রোলের যে উৎপাদন সেটি দেশ থেকে হয়ে যাবে, পেট্রোল নিয়েও সংকট হবে না। যদিও এই মাসে বিপিসির হিসাবে কিছুটা, আমি যেটা বলছিলাম যে 46,000 টন, তার চেয়ে কিছুটা কম পেট্রোল আসতে পারে, মানে উৎপাদন কমাতে পারে, কিন্তু তারা অকটেনকে পেট্রোলে রূপান্তর করে সেটি বাজারে ছাড়বে, তার মানে পেট্রোলেরও সংকট হবে না। আচ্ছা, আপনার কাছে জানতে চাই যে আসলে যে পরিমাণ মজুদ রয়েছে এই মুহূর্তে, সেগুলো দিয়ে আসলে নতুন করে তেল না আসলে কতদিন চলতে পারে আরও? এটা যদি অকটেনের ক্ষেত্রে বলি, তাহলে তো হচ্ছে যে আপনার পুরো মজুদ ধরলে এটা 1 মাসের বেশি সময় ধরে চলবে। পেট্রোলের ক্ষেত্রে আমি বলছিলাম যে পুরো 1 মাস চলবে না, কিন্তু যেহেতু অকটেন রূপান্তর করে পেট্রোল করা হবে, সেই হিসেবে এই মাস মানে আরও 1 মাস পেট্রোলও চলতে থাকবে। আর পেট্রোলের তো নিয়মিত উৎপাদন আসতেছে, সেই হিসেবে পেট্রোলের মজুদ এরকম ফুরিয়ে যাবে এটা বলা যায় না। আর ডিজেলের ক্ষেত্রে আপনার এখন যে মজুদ আপনার আছে, মানে এই মুহূর্তে আমি যদি মানে জাহাজের যেটি এখনও খালাস হয়নি সেটি সহ বলি, তাহলে 2 লাখ টন ধরলে আপনাকে হচ্ছে যে প্রায় 16-17 দিন এর মজুদ আছে বলা যায়।
আচ্ছা, তো এই মুহূর্তে মানুষের মধ্যে যে জ্বালানি তেলের জন্য যে হাহাকার বা যে পরিস্থিতি তৈরি হয়েছে, তো এই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য কি দাম বাড়ানো এবং এই যে সরবরাহ বাড়ানো, এটি করে কি আসলে এই সব পরিস্থিতি সামাল দেওয়া যাবে কিনা? এইটা আসলে আমার মনে হয় না, আমি বিভিন্ন বিশেষজ্ঞের সঙ্গেও কথা বলেছি, তারাও আসলে এটি মনে করেন না। কারণ দেখুন, এখানে আসলে শুধুমাত্র যে কোনো একটি মেজার নিয়ে বা একটি ডিসিশন নিয়ে আসলে আমার মনে হয় না যে মানুষের যে ভোগান্তি, মানুষের যে লাইন, যে দীর্ঘ লাইন, আমরা এটি দেখছি যে গত কিছুদিন ধরে যদি খেয়াল করি দেখবো যে প্রতিদিন লাইন আরও লম্বা হচ্ছে। এটা করাটা কঠিন হবে। আসলে একসঙ্গে অনেকগুলো বিষয় নিতে হবে, সরকারকে অনেকগুলো বিষয় মেজার নিতে হবে। প্রথমত আপনি জানেন এর মধ্যেই একটি অ্যাপ বা কিউআর কোড ওয়েবসাইটের মাধ্যমে চালু হয়েছে, ফুয়েল পাস ফুয়েল নামে। পাস। এটি আসলে এখনো খুবই সীমিত পরিসরে ব্যবহার হচ্ছে। প্রথমত এটি শুধুমাত্র মোটরসাইকেলে ব্যবহার হচ্ছে, এবং সেই মোটরসাইকেল যার নিজস্ব মালিকানা আছে। আপনি ধরেন কারো যদি কোম্পানির মালিকানায় মোটরসাইকেল থাকে, সে কিন্তু রেজিস্ট্রেশন করতে পারছে না। তার মানে শুধুমাত্র ব্যক্তিগত মালিকানাধীন মোটরসাইকেল নিবন্ধন করতে পারছে, গাড়ি এখনও পারছে না। এবং সেটি ঢাকা শহরে লিমিটেড, মাত্র আপনার গতকাল 7টি যোগ হয়েছে, তার মানে 10-12টি পাম্পে আপনি এইভাবে কিউআর কোড দিয়ে তেল দেওয়া হচ্ছে। ঢাকার বাইরে গতকাল মাত্র 7টা জেলায় এটি চালু হয়েছে। এটি এরিয়া বাড়াতে হবে। আপনি যত বেশি বাড়াবেন তাতে কি হবে, মানুষ যদি তেল বাড়তি কেনে, কেউ যদি বারবার নেয়, কেউ যদি মজুত করে, সেই প্রবণতা আপনি কিন্তু অ্যাপের মাধ্যমে দেখতে পারবেন, আপনার কাছে তখন তথ্য থাকবে। এখন আপনি যে সন্দেহের বসে বলছেন সেটা কিন্তু কোনো প্রমাণ নেই, তখন এটি প্রমাণ হবে। তার মানে আপনাকে এই কিউআর কোডটা আরও বেশি করতে হবে। একই সঙ্গে ধরেন আপনি যদি দেশে দেশে খেয়াল করেন, বিভিন্ন দেশ বিভিন্ন রকম ব্যবস্থা নিয়েছে, কারণ আমরা এখনো জানি না যে যুদ্ধ কি শেষ হবে নাকি যুদ্ধ লম্বা সময় ধরে চলবে। যুদ্ধ যদি থেমে যায় তাহলে হয়তো মানুষের প্যানিক কমে যাবে, কিন্তু যুদ্ধ থামার ঘোষণাটা যদি আসে, যদি না আসে, তাহলে কিন্তু এটা সহজে কমবে বলে মনে করি না আমরা। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে গভর্নমেন্টকে আরও বেশি জ্বালানি যে সাশ্রয়, জ্বালানি তেল সাশ্রয়ের জন্য আরও কিছু উদ্যোগ নিতে পারে। সেটি তারা নানানভাবে করতে পারে। বিভিন্ন দেশ করে যে গাড়ি কি একদিন জোর একদিন বিজোড় গাড়ি বেরোবে, এরকম হতে পারে। বা বলতে পারে যে আজকে শুধু মোটরসাইকেল তেল পাবে, গাড়ি পাবে না, সেটাও হতে পারে। বা কোনো একদিন সপ্তাহে হয়তো তেল দিয়ে অফ করতে পারে। বা রাতে হচ্ছে যে সারা রাত কিছু পাম্প 24 আওয়ার্স তেল দেয়, সেটি না করে হয়তো নির্দিষ্ট সময় বেঁধে দিতে পারে। স্কুল কলেজ ক্লাস নেওয়ার ক্ষেত্রে বিবেচনা করতে পারে যে সেটি জুমে করা যায় কিনা, অনলাইন করা যায় কিনা, মানুষের মুভমেন্ট কমানোর বিষয়ে ব্যবস্থা নিতে পারে। এরকম নানা জ্বালানি খরচটা কমিয়ে আনা, সাশ্রয় করা। ধন্যবাদ মেহেউদ্দিন আজকে সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা তখন কথা বলছিলাম জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি এবং মানুষের ভোগান্তি নিয়ে। আমরা আপনাদের সামনে আবারও হাজির হব নতুন কোনো বিষয়ে কথা বলতে। সে পর্যন্ত ভালো থাকুন, নিরাপদে থাকুন, আর প্রথম আলোর সঙ্গে থাকুন।